আসসালামু আলাইকুম। আজকে আমরা প্র্যাকটিস সেটের সেট নাম্বার 4 আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছি আমরা যে বিভিন্ন ধরনের গ্রামার রয়েছে, বিশেষ করে মাধ্যমিকের জন্য যে সমস্ত গ্রামারগুলো উপযোগী সেগুলোই রয়েছে। প্রথম থেকে আমরা একটা একটা করে অ্যান্সার করব এবং বুঝে নেব প্রত্যেকটা কিভাবে কি হচ্ছে। ফার্স্ট ওয়ান, দে উইল কমপ্লিট দ্য প্রজেক্ট নেক্সট উইক। এটা ভয়েস চেঞ্জ বলা হয়েছে। তাহলে ভয়েস চেঞ্জ করতে গেলে আমরা জানি যে আমাদের সাবজেক্ট ভার্ব অবজেক্ট প্রথমত আইডেন্টিফাই করতে হয়। তাহলে এখানে আমরা যদি সাবজেক্ট ভার্ব অবজেক্ট আইডেন্টিফাই করি, তাহলে সাবজেক্টটা কি রয়েছে এখানে বলেছে দে উইল কমপ্লিট দ্য প্রজেক্ট নেক্সট উইক। তারা পরের সপ্তাহে প্রজেক্ট সম্পন্ন করবে। তাহলে আমরা ভার্বকে যদি কে দিয়ে প্রশ্ন করি বা কারা দিয়ে প্রশ্ন করি, তাহলে যে উত্তরটা পাবো সেটা হয় সাবজেক্ট। তাহলে কারা পরের সপ্তাহে প্রজেক্টটা সম্পূর্ণ করবে? তারা। এই যে দে, এইটা হচ্ছে সাবজেক্ট। আর ইন জেনারেল সাবজেক্টের পরে বসে ভার্ব, তাহলে উইল কমপ্লিট হচ্ছে ভার্ব। আচ্ছা, তাহলে একটা সেন্টেন্সের স্ট্রাকচার কেমন হয়? সাবজেক্ট ভার্ব অবজেক্ট। অবজেক্টটা হচ্ছে এখানে দ্য প্রজেক্ট। দ্য প্রজেক্ট নেক্সট উইক, এটা কি? এটা কমপ্লিমেন্ট ধরতে পারি, মানে অ্যাডভার্বের সেন্সে রয়েছে, সময় বোঝাচ্ছে। তাহলে আমরা অবজেক্ট পেয়ে গেছি। অবজেক্ট পেতে গেলে কি করতে হয়? ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হয়। তাহলে তারা পরবর্তী সপ্তাহে বা পরের সপ্তাহে প্রজেক্টটি সম্পন্ন করবে। তাহলে তারা পরের সপ্তাহে কি সম্পন্ন করবে? প্রজেক্টটি। তাহলে দা প্রজেক্ট, এটা হয়ে গেল আমাদের অবজেক্ট। তাহলে প্রথমত অবজেক্টকে সাবজেক্ট করতে হয়। তাহলে অবজেক্টকে সাবজেক্ট করতে হলে আমরা এখন লিখব দা প্রজেক্ট। দুই নম্বরে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বা বি ভার্ব বসাতে হয়। তাহলে এটা ফিউচার ইনডেফিনিট আছে, ফিউচার ইনডেফিনিট থাকলে শ্যাল বি উইল বি বসে। তাহলে দা প্রজেক্টের পরে কি হবে? উইল বি। দা প্রজেক্ট থার্ড পারসন রয়েছে, দা প্রজেক্ট উইল বি। তারপরে 3 নম্বরে হচ্ছে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, কমপ্লিট এর পাস্ট পার্টিসিপল ফর্ম কমপ্লিটেড। নেক্সট অবশিষ্ট অংশ যেটা রয়েছে সেটা বসিয়ে দিও নেক্সট উইক বাই দে এর অবজেক্টিভ ফর্ম দেম। কি কি পেলাম? নাম্বার 1, অবজেক্টকে সাবজেক্ট করতে হয়, তারপরে টেন্স অনুযায়ী বি ভার্ব। 3 নাম্বার হচ্ছে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। 4 নম্বরে অবশিষ্ট অংশটা বসিয়ে নেব। 5 নম্বরে বাই বা অন্য প্রিপজিশনে বসতে পারে। 6 নম্বরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। এক্ষেত্রে আমরা মেন ভার্বের পরেও কিন্তু এই বাই দেম লিখে নেক্সট উইকটা লিখতে পারি, কোনো সমস্যা নেই। নেক্সট চলে যাব আমরা এবারে ন্যারেশন চেঞ্জ। তাহলে ন্যারেশন চেঞ্জটা কি বলা হয়েছে? he said to me, সে আমাকে জিজ্ঞেস করলো, can you help me with this problem? আপনি কি এই সমস্যায় আমাকে সাহায্য করতে পারেন? তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা যে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ আছে। তো আমি ন্যারেশন চেঞ্জ যেন ভুল না হয় তার জন্য তোমাদেরকে বলেছি এস এল পি টি এস, এই স্ট্রাকচারটাকে মনে রাখতে বলেছি। যদি এটা মনে থাকে তাহলে কিন্তু ন্যারেশন চেঞ্জকে ভুল করতে পারবে না, চেষ্টা করলেও হবে না। তাহলে ফার্স্ট অফ অল কি করব আমরা? এস ফর সেন্টেন্স আইডেন্টিফিকেশন, অর্থাৎ রিপোর্টেড স্পিচের মধ্যে কোন সেন্টেন্স রয়েছে সেটা আগে আইডেন্টিফাই করব। তাহলে ক্যান ইউ হেল্প মি উইথ দিস প্রবলেম, এইটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি হয় তাহলে রিপোর্টিং ভার্ব সেড টু এর পরিবর্তে কি হয়? আস্কড হয়। তাহলে সেন্টেন্স দেখে দুটো জিনিস কাজ করে নিলাম। আরেকটা জিনিস হচ্ছে এবার এল ফর লিঙ্কার। তাহলে কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে লিঙ্কার কি হয়? যদি ডব্লিউএইচ কোশ্চেন থাকে তাহলে ডব্লিউএইচ অর্ডার বসে যাবে, নচেত ইফ বা ওয়েদার বসানো হয়। তাহলে এখানে আমরা কি করব? ডব্লিউএইচ নাই, সুতরাং ইফ লিখব। নেক্সট হচ্ছে পি ফর প্রোনাউন চেঞ্জ। এখানে প্রোনাউন কতগুলো আছে আমরা দেখে নেব।
তাহলে প্রোনাউন কি কি আছে এখানে দেখতে পাচ্ছি, একটা ইউ রয়েছে আর একটা রয়েছে মি। আচ্ছা, এবার বলা হয়েছিল যে প্রোনাউন গুলোকে পরিবর্তন করতে হবে। কিভাবে পরিবর্তন করবে? যদি সেকেন্ড পারসন থাকে, মানে ফার্স্ট পারসন থাকলে সাবজেক্টে যে আছে সে, সেকেন্ড পারসনে যদি থাকে তাহলে অবজেক্টে যে আছে সাধারণত তাকে বোঝায়, আর ফার্স্ট পারসন থাকলে সাবজেক্টে যে আছে তাকে বোঝায়। কিভাবে বোঝায় এবার একটু প্রমাণ করে নি। সি সেড টু মি, সে আমাকে বললো, হেল্প মি উইথ দিস প্রবলেম, আপনি কি আমাকে এই সমস্যায় সাহায্য করতে পারেন? তাহলে আপনি কি, এই যে আপনি কথাটা কাকে বলেছে? আমাকে বলেছে। তাহলে সেকেন্ড পারসন থাকলে অবজেক্টে যে আছে তাকে বোঝাবে। আচ্ছা, আপনি কি আমাকে, তাহলে আমাকে কথাটা কে বলেছে? সে বলেছে। তাহলে এটা মি কাকে বোঝাচ্ছে? সি কে বোঝাচ্ছে। আচ্ছা, নেক্সট হচ্ছে টি ফর টেন্স। টেন্স চেঞ্জ, তাহলে টেন্স চেঞ্জ হবে কিনা রিপোর্টেড স্পিচে দেখে নেবো একটু আমরা, যে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হয় না, কিন্তু যখন রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকে তখন রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তন হয়। তাহলে এখানে দেখতে পাচ্ছি সেড টু, এটা পাস্ট টেন্স রয়েছে সেড, তাহলে এখন রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তন হবে। কিভাবে হবে বলেছিলাম, অনেকগুলো রুলস আছে। প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, এতগুলো মুখস্থ না করলেও হবে। বলেছিলাম যে কি বলেছি, যে অ্যামিজার থাকলে ওয়াজ ওয়্যার, ওয়াজ ওয়্যার থাকলে হ্যাড বিন, হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড বা হ্যাড থাকলে হ্যাড, মডাল থাকলে মডাল টু। চলো ওইভাবেই লিখে নিচ্ছি, হয়ে যাবে। আরেকটা জিনিস আছে এস, এস ফর সিচুয়েশন চেঞ্জ বা ইভেন্ট চেঞ্জ অনেক সময় লেখা থাকে। তাহলে এইদিকে একটু খেয়াল করবো আমরা, যে একটা জিনিস আছে এখানে দিস, দিস থাকলে দ্যাট হয়, নাও থাকলে দেন হয়, এগুলো রয়েছে। তাহলে দিস হয়ে যাবে দ্যাট। চলো এবার পরিবর্তন করে নি এসএলপিটিএস অনুযায়ী, কত সহজ হবে। অ্যান্সার হয়ে যাবে সি সেড বি এর পরিবর্তে পেয়েছি আস্কড, তাহলে সি আস্কড মি, তারপরে কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে কি বললাম, ইফ। আচ্ছা, তারপরে সাবজেক্ট বসবে, কারণ হচ্ছে ইনডাইরেক্ট স্পিচে যখন করতে হয় তখন সাবজেক্ট ভার্ব অবজেক্ট লিঙ্কার, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে এখন লিঙ্কার বসানো হয়েছে, সাবজেক্ট বসাবো। সাবজেক্ট কি রয়েছে? ইউ। ইউ রেফার্স টু মি, কাকে বোঝাচ্ছে? মি কে। কিন্তু এই ইউটা অবজেক্টিভ ফর্মে আছে না সাবজেক্টিভ ফর্মে রয়েছে? এটা সাবজেক্ট হিসেবে ফাংশন করছে, সুতরাং এই যে মি কে বোঝাচ্ছে, মি এর সাবজেক্টিভ ফর্ম বসাতে হবে। তাহলে মি এর সাবজেক্টিভ ফর্ম কি? আই। তাহলে এখানে হয়ে যাবে আই। তাহলে ইফ আই, এই মডাল ভার্ব থাকলে বললাম মডাল টু হবে, যেহেতু পাস্ট টেন্সে রয়েছে রিপোর্টিং ভার্ব। তাহলে ক্যান এর পাস্ট কি? কুড। তাহলে ইফ আই কুড, তারপরে মেন ভার্ব রয়েছে হেল্প। নেক্সট মি বলেছে, মি কাকে বোঝাচ্ছে? মি বোঝাচ্ছে সি কে, কিন্তু এখানে মি রয়েছে অবজেক্টিভ ফর্মে, সুতরাং সি এর অবজেক্টিভ ফর্ম বসাতে হবে। যদি পজেসিভ ফর্মে থাকতো তাহলে পজেসিভ ফর্ম বসাতে হতো। এখানে যেহেতু মি রয়েছে অবজেক্টিভ ফর্মে এবং মি বোঝাচ্ছে সি কে, সুতরাং সি এর অবজেক্টিভ ফর্ম বসাতে হবে। তাহলে সি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার। তারপরে রয়েছে উইথ, দিস থাকলে কি করতে হয়? দ্যাট লিখতে হয়। তাহলে দিস, সরি দিস থেকে দ্যাট হয়ে গেল, দ্যাট প্রবলেম। আর শেষে যদি ফুল স্টপ না দাও তো সম্পূর্ণটা ভুল হয়ে গেল। তাহলে শেষে কি করতে হবে? অবশ্যই ফুল স্টপ দিতে হবে, যেটা তুমি এখন ভুল করেছিলে। বোঝা গেল? নেক্সট চলে যাই আমরা এবারে ডিগ্রি। না সরি, এবার কি আছে? ডিগ্রি নয়, জয়েন ইনটু এ সিম্পল সেন্টেন্স বলা হয়েছে। রহিম হ্যাজ টু ডটার্স, রহিমের দুটো মেয়ে রয়েছে। হি ওয়ান্টস টু এডুকেট দেম, সে তাদেরকে শিক্ষিত করতে চাইছে, মানে চান। তাহলে আমরা বলেছিলাম, আলোচনা করেছি যখন, যে সিম্পল সেন্টেন্সে কিভাবে জয়েন করতে হয়, তখন আমি বলেছিলাম তোমাদের যে প্রথমত আমরা দেখব সাবজেক্ট, যে দুটো সেন্টেন্সের সাবজেক্টের মিল আছে কিনা। যদি সাবজেক্টের মিল থাকে তাহলে টু পিন নিয়ে আলোচনা করব। টু পিন কি কি বলেছিলাম বলো দেখি। টু পিন মানে পি দিয়ে দুটো নাম আছে, একটা হচ্ছে পার্টিসিপল আর একটা প্রিপজিশন উইথ নাউন অর ভিরান্ট
ইনফিনিটিভ, নাউন ইন অ্যাপোজিশন। তাহলে যদি সাধারণত বলেছিলাম যে সাবজেক্টের মিল থাকলে কিন্তু টু পিন হওয়ারই চান্স থাকবে, তাহলে হয় পার্টিসিপল হবে অথবা প্রিপোজিশন উইথ নাউন অর জিরান্ড অথবা ইনফিনিটিভ অথবা নাউন ইন অ্যাপোজিশন। কিন্তু বলা হয়েছিল যে ইনফিনিটিভ যদি হয় তাহলে সাধারণত মেইন ভার্বের আগে টু থাকে। আচ্ছা, এখানে কি কোথাও এই দুটো সেন্টেন্সের মধ্যে টু আছে? দেখতে পাচ্ছি এখানে এডুকেট ভার্ব রয়েছে, ভার্বের আগে কিন্তু টু রয়েছে, মানে ইনফিনিটিভ এখানে রয়েছে। তো এডুকেট জয়েন করার সময় কি বলেছিলাম, সবটা এখন বলছি না, একটা ভিডিও তো বানানোই আছে। তাহলে ইনফিনিটিভ জেনার নিয়ম বলেছে যে সাধারণত মেন ভার্বের আগে টু থাকে, তাহলে সাবজেক্টের মিল রয়েছে, মেন ভার্বের আগে টু রয়েছে। অ্যান্সার কিভাবে লিখতে হয়? অ্যান্সার লেখার নিয়মটা কিন্তু সবচেয়ে সহজ। কিভাবে লিখবো? টু বিহীন সেন্টেন্স প্লাস টু সহ বাকি অংশ, কিন্তু একটা শর্ত আছে, কি? রিপিটেশন শুড বি অ্যাভয়েডেড। তাহলে রিপিট করব না। দেখতে পাচ্ছি আমরা এখানে একটা জিনিস রিপিট হবে, দেম। দেম বলতে কাকে বোঝানো হচ্ছে? ডটার্সকে। তো এটা রিপিট হয়ে যাবে, লিখবো না। চলো, তাহলে টু বিহীন সেন্টেন্স কোনটা? এখানে রহিম হ্যাজ টু ডটার্স, এখানে কোনো টু নাই, এটা টু বিহীন ধরলাম। তাহলে রহিম হ্যাজ টু ডটার্স, তারপরে টু সহ বাকি অংশ, তাহলে টু এডুকেট, বাকি অংশ দেম করছে, কিন্তু আমরা খেয়াল রাখবো যে দেম বলতে কাকে বোঝানো হচ্ছে? ডটার্স কে বোঝানো হচ্ছে, রিপিট হয়ে যাচ্ছে, সুতরাং দেম আমরা লিখবো না। তাহলে এখানে ফুল স্টপ দিয়ে দেবো। বোঝা গেল বিষয়টা? আচ্ছা, নাউন ইন অ্যাপোজিশনটা একটু মনে করিয়ে দিই। নাউন ইন অ্যাপোজিশনে কি থাকবে? একটা নাউন থাকবে, নাউনটাকে ব্যক্তি হলে কে দিয়ে প্রশ্ন করে উত্তর পাবো, আর যদি ব্যক্তি ব্যতীত অন্য কিছু হয় তাহলে কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাবো, আর ওই উত্তরটাই হবে ওর অ্যাপোজিশন। কিভাবে বসাতে হয়? নাউনের পরে কমা দিয়ে অ্যাপোজিশন বসে আবার কমা দিতে হয়, তাই তো? আচ্ছা, নেক্সট চলি। এবারে জয়েন ইনটু এ কম্পাউন্ড সেন্টেন্স। আমি এখানে লিখেছি কম্পাউন্ড, আর একজন তোমরা দেখালে কমপ্লেক্স করে, ইনস্ট্রাকশন না পড়ে কমপ্লেক্স করে দিলে। যদি কমপ্লেক্স করতে হতো তাহলে কি হতো? যেটা করেছিলে ঠিকই করেছো। ইফ ইউ স্টাডি রেগুলারলি, নাকি এভাবে লিখেছিলে? তো মানেটা কি হচ্ছে একটু তোমাদের অ্যানসারটা বলে দিই আমি। ইফ ইউ স্টাডি রেগুলারলি ইউ উইল ফেল ইন দা এক্সামিনেশন। জীবনে কেউ পড়বে না। ও ডু নট লিখেছো? তুমি যে বলছো যে ইফ ইউ, এখানে যদি শুধুমাত্র অ্যাফার্মেটিভ করে লিখো তাহলে হবে না, এটা হবে if you do not study regularly you will fail in the examination। এটা কমপ্লেক্স, ঠিক আছে। আমাদের এখন আলোচ্য বিষয় হচ্ছে জয়েন ইনটু এ কম্পাউন্ড সেন্টেন্স। চলো কম্পাউন্ড করছি। তাহলে কম্পাউন্ড করব, ঠিক আছে, কিন্তু আগে আমরা সেন্সটা বুঝবো যে কি বলছে, কেন হচ্ছে এরকমটা। স্টাডি রেগুলারলি মানে কি? প্রতিনিয়ত, মানে দৈনন্দিন পড়ো। ইউ উইল ফেল ইন দা এক্সামিনেশন, তুমি পরীক্ষায় ফেল করবে। আহারে, আচ্ছা, প্রতিনিয়ত পড়লে, দৈনন্দিন পড়লে ফেল করবে পরীক্ষায়? তাহলে তো লেখাপড়া ছেড়ে দিবে সবাই, বিনা পড়াতে পরীক্ষায় পাস করতে পারবে না। বিষয়টা ওটা নয়। এখানে স্টাডি রেগুলারলি ইজ দ্য ওয়ার্নিং ফর দিস সেন্টেন্স, একটু খেয়াল রাখবে এখানে। তাহলে দ্বিতীয় সেন্টেন্সের ওয়ার্নিং কোনটা? দ্বিতীয় সেন্টেন্সের ওয়ার্নিং হচ্ছে প্রথমটা। কি বোঝাতে চাইছে এখানে? এখানে বলতে চাচ্ছে যে রেগুলারলি পড়তে হবে, নইলে ফেল করবে, এটাই তো বলছে। তাহলে অ্যান্সার কি হবে এই ক্ষেত্রগুলোতে? স্টাডি রেগুলারলি or you will fail in the examination। এইটা বলতে চাওয়া হয়েছে। তাহলে স্টাডি রেগুলারলি or you will fail in the examination, মানে প্রতিনিয়ত পড়ো অথবা তুমি পরীক্ষায় ফেল করবে, মানে না পড়িলে ফেল করবে, এই শর্তটা কিন্তু এখানে লাগানো রয়েছে। হারি আপ, ইউ উইল মিস দ্য ট্রেন, কেমন কথা হলো? তখন কম্পাউন্ডের ক্ষেত্রে হবে হারি আপ অর ইউ উইল মিস দ্য ট্রেন।
আর যদি কমপ্লেক্স করতে হতো তাহলে হতো ইফ ইউ ডু নট হারি আপ ইউ উইল মিস দ্য ট্রেন। নেক্সট চলে যাই আমরা ডিগ্রি। তাহলে ডিগ্রিতে কি আছে দেখো, কি বলা হচ্ছে এখানে, light runs faster than sound. Just look at this. Light runs faster than sound. Turn into a positive degree. Positive degree করতে বলেছে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে পজিটিভ বলবেই, কারণ হচ্ছে এটা সুপারলেটিভ হবে না। কেন? যে শুধু দেন রয়েছে, দুটো সাবজেক্ট, দুটোর মধ্যে তুলনা করা হয়েছে, সুতরাং এটা সুপারলেটিভ হবে না। তাহলে শুধুমাত্র দুটো জিনিসের মধ্যে তুলনা করা হলে কম্পারেটিভ এবং পজিটিভের মধ্যে আবদ্ধ থাকে। কিন্তু এটা দেখতে পাচ্ছি যে দেন রয়েছে, এখানে কম্পারেটিভ ফর্ম রয়েছে, সো দিস ইজ ইন কম্পারেটিভ ডিগ্রি। তাহলে কম্পারেটিভ ডিগ্রি রয়েছে, কিন্তু কি করতে হবে এখন বলেছে, আমাদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে টার্ন ইনটু পজিটিভ ডিগ্রি। তাহলে পজিটিভ ডিগ্রিতে পরিণত করতে বলেছে। তাহলে পজিটিভ ডিগ্রিতে যখন পরিণত করব তখন কি করতে হবে, আমাদের লাস্ট সাবজেক্ট দিয়ে শুরু করতে হবে। তাহলে লাস্ট কি রয়েছে এখানে, সাউন্ড। আচ্ছা, আর আরেকটা জিনিস খেয়াল রাখবে, বোঝাচ্ছি যারা যারা এখনো সমস্যা অনুভব করছো এখানে আর কি, একটু খেয়াল রাখবে। এই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ, এখানে নট আছে। যদি নেগেটিভ থাকে তাহলে অ্যাফার্মেটিভ করতে হয়, আর অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ করতে হয়। আগে সেন্সটা নিয়ে রাখো। তার মানে এখানে নট নাই, নট লাগাতে হবে, আর নট থাকলে নটটা তুলে দিতাম। তাহলে সাউন্ড লিখলাম। এবার নট তো নাই, নট একা কি বসবে না, কিন্তু অক্সিলারি ভার্বও নাই, তাহলে অক্সিলারি নিতে হবে। কি নিব তখন আমরা, এই যে এখানে দেখতে পাচ্ছি রানস রয়েছে, প্রেজেন্ট রয়েছে, এস যোগ আছে, তাহলে ডাজ নিব। এখন সাবজেক্ট কি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ডু ভার্বের যদি হেল্প নিতে হয় তাহলে যেহেতু থার্ড পারসন রয়েছে এবং প্রেজেন্ট টেন্স, তাই নিতে হবে ডাজ নট। তাহলে সাউন্ড ডাজ নট, তারপরে ভার্ব কি রয়েছে, রান, as fast as light। কারো যদি সমস্যা হয় যে স্যার আমি এইভাবে বুঝতে পারি না কিভাবে হচ্ছে, তো তুমি অন্যভাবে করতে পারো। এটা কিভাবে করবে দেখো, এখানে ডিগ্রিটা কি, কম্পারেটিভ ডিগ্রিটা হচ্ছে ফাস্টার, তাই তো? তাহলে তুমি এখানে লিখে দিতে পারো যে ফাস্টার এর পজিটিভ ডিগ্রি হচ্ছে অ্যাজ ফাস্ট অ্যাজ। আচ্ছা, অ্যাজ ফাস্ট অ্যাজ, তাহলে ওই অ্যাজ এর পরে ফার্স্ট সাবজেক্টটা দিয়ে দাও তুমি। এখানে কি আছে, লাইট রয়েছে। আচ্ছা, এবার লাস্ট সাবজেক্টটা দিয়ে শুরু করে, ঘুরে ওই একই সেন্টেন্স চলে আসবে, সাউন্ড। আচ্ছা, এবার রানস কে যদি নেগেটিভ করি তাহলে হবে ডাজ নট। কেন? যে রানস প্রেজেন্ট এবং প্রেজেন্ট দু ভার্ব নিতে হবে, যেহেতু এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই। ডাজ নট রান, অ্যান্সার কি, ঘুরে দাওটাই। তাহলে সাউন্ড ডাজ নট রান অ্যাজ ফাস্ট অ্যাজ লাইট। দিস ইজ দ্য পজিটিভ ডিগ্রি অফ দিস ওয়ান। নেক্সট, the list of selected candidates are have where is on the notice board। আচ্ছা, এখানে যাদের একটু বেশি বুদ্ধি আছে আর কি, তারা এমনি এমনি পেরে যাবে, ভুলে মানে ভুল করতে পারবে না। কারণ দেখো, যদি আর হয় প্রেজেন্ট টেন্সে, তো পাস্ট টেন্সে তো ওয়ার হবে, তাহলে তো দুটোই হবে। তো ওই দুটো হলে তো হ্যাভ হওয়ার কথা, তাই তাহলে দুই তিনটেই হবে না, তাহলে একটা হবে, সেটা কি, ইজ। আচ্ছা চলো বুঝাই এবার কেন ইজ হচ্ছে। অনেকে হয়তো আর লিখে বসে আছে বা ওয়ার লিখে। দ্য লিস্ট অফ সিলেক্টেড ক্যান্ডিডেটস মানে হচ্ছে নির্বাচিত ক্যান্ডিডেটসদের তালিকা। এখানে সাবজেক্টটা হচ্ছে দ্য লিস্ট। স্টুডেন্টস অনেকগুলো রয়েছে ঠিক, সরি ক্যান্ডিডেটস অনেকগুলো রয়েছে ঠিকই, কিন্তু লিস্ট কটা, একটা লিস্টের কথা বলেছে। তাহলে আমরা এই ভার্বগুলো বসাবো কিভাবে, এই অফের পরের অংশ নয়, অফের আগের অংশটা দেখে বসাতে হয় সাধারণত। তাহলে এখানে বলা হয়েছে দ্য লিস্ট, দিস ইজ সিঙ্গুলার নাম্বার। তাহলে এই সিঙ্গুলার নাম্বার যদি হয় সাবজেক্ট, তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, একটাই ভার্ব রয়েছে, ইজ। হয়ে গেল। এরকম করে আমরা অনেকগুলো লিখতে পারি, যেমন ইচ অফ দা স্টুডেন্টস,
সিঙ্গুলার নাম্বার কিন্তু ইজ থাকলে, আইদার অফ যদি থাকে তবুও সিঙ্গুলার হবে, কিন্তু আইদার অফ এর পরে কি থাকবে? প্লুরাল নাম্বার থাকে। তারপরে নেইদার অফ দিয়ে প্লুরাল নাম্বার থাকবে, কিন্তু ভার্ব হবে সিঙ্গুলার। কারণ হচ্ছে কি যে ওইগুলো সবগুলো সিঙ্গুলারকে বোঝাচ্ছে। নেক্সট, neither the principal nor the teachers was, is, has, were present। এক্ষেত্রে মনে রাখবে আগের দিনও বলা হয়েছিল তোমাদের যে neither nor যদি থাকে, neither nor যদি থাকে বা either or থাকে, তাহলে কি হবে? ভার্ব agrees with the subject nearest to it। তাহলে ভার্ব কি অনুযায়ী বুঝবে? ওর সবচেয়ে কাছের সাবজেক্ট। তাহলে এখানে যদি ভার্ব বসাতে হয়, সবচেয়ে কাছের সাবজেক্টটা কি রয়েছে এখানে? দা টিচার্স, এন্ড দা টিচার্স ইজ আ প্লুরাল নাউন। তাহলে প্লুরাল নাম্বার রয়েছে, তাহলে কি হবে? এখানে প্লুরাল নাম্বারের পরে একটাই ভার্ব রয়েছে আমাদের, ওয়্যার। ওয়্যার হবে, হয়ে গেল। আবার বলছি, আইদার ওয়ার নাইদার নর যদি থাকে, তাহলে সাবজেক্ট মানে ভার্বের সবচেয়ে কাছের সাবজেক্ট অনুযায়ী ভার্বটা বসবে। এখানে প্রিন্সিপাল দেখে বসালে হবে না। এখানে যদি টিচার থাকতো তাহলে কি করতে হতো আমাদেরকে? এখানে অজ লিখতে হতো বা ইজ লিখতে পারতাম আমরা। চলো নেক্সট হচ্ছে, কারেন্টটাও যাওয়ার সময় পেল না। The firemen succeeded in extinguishing the fire, phrasal verb। আচ্ছা, ফ্রেজাল ভার্ব সাধারণত ভার্বের পরিবর্তে ইউজ করা হয়, যদিও এখানে এক্সটিংগুইশিংটা ভার্ব হিসাবে নেই। আচ্ছা, এবার চলো, তাহলে এক্সটিংগুইশ এর ফ্রেজাল ভার্ব কি? পুট আউট, নেভানো। কিন্তু যেহেতু এখানে এক্সটিংগুইশিং আছে তাই হবে পুটিং আউট। এটা হবে পুটিং আউট। নেক্সট, না, নেক্সট, প্লিজ রিমুভ ইয়োর শুজ বিফোর এন্টারিং দ্য রুম। একটু চুপ করে থাকো। কি বলা হলো এখানে? প্লিজ রিমুভ ইয়োর শুজ বিফোর এন্টারিং দ্য রুম, ফ্রেজাল ভার্ব। রিমুভ এর ফ্রেজাল ভার্ব কি? টেক অফ, টেক অফ। ও ডাবল এফ, একটা এফ দিলে ভুল। বলো না। আচ্ছা, জুতো প্রত্যাহার করবো আমরা? কেমন পাগলের মতো কথা। এখানে জুতো ওপেন করার কথা বলা হয়েছে, জুতো খুলে নেওয়ার কথা বলা হয়েছে, আর তুমি মানে ক্যান্সেল করে বসে থাকলে। জুতো ক্যান্সেল মানে এই জুতো আর পড়বে না পরে। রিমুভ হবে টেক অফ। আচ্ছা, টেক অফ মানে আর একটা মানে আছে, বলো তো কি? টেক অফ মানে উড়ান দেওয়া, উড়ান দেওয়া। ওই যে এরোপ্লেন একটা আনসিন প্যাসেজ পড়ানোর সময় বলেছিলাম। আচ্ছা, বদমাইশিটা কিসের জন্য হচ্ছে তোমাদের? নেক্সট, হি হ্যাজ বিন ওয়েটিং ড্যাশ ইউ ড্যাশ 2 আওয়ার্স। তাহলে এই যে হ্যাজ বিন ওয়েটিং রয়েছে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কতক্ষণ ধরে কাজ হচ্ছে, চলছে, এগুলোর ক্ষেত্রে কিন্তু ফর বা সিন্স বসে। এখানে বলছে যে হি হ্যাজ বিন ওয়েটিং ইউ, মানে ফর ইউ, তোমার জন্য অপেক্ষা করছে। আচ্ছা, কতক্ষণ ধরে অপেক্ষা করছে? ফর 2 আওয়ার্স। এই জায়গাটা একটু আমরা বুঝে নেব। ফর 2 আওয়ার্স কি হবে দেখো, একটা হচ্ছে পিরিয়ড অফ টাইম, পিরিয়ড অফ টাইম, আর একটা হচ্ছে পয়েন্ট অফ টাইম, পয়েন্ট অফ টাইম। যদি পিরিয়ড অফ টাইম থাকে তাহলে হবে ফর, এবং যদি শুধুমাত্র পয়েন্ট অফ টাইম থাকে তাহলে হবে সিন্স। স্যার বুঝলাম না, চলো বুঝাচ্ছি। পিরিয়ড অফ টাইম বলতে যার শুরু এবং শেষ দুটোই আছে, শুরুও আছে শেষও আছে।
এখানে 2 ঘন্টা বলেছে, তার মানে নির্দিষ্ট একটা সময়ে শুরু হয়ে একটা সময় শেষ হয়েছে। কোনো একটা কাজ এখন যদি শেষ হয় তাহলে 2 ঘন্টা আগে শেষ শুরু হয়েছে, তাহলে এর শুরু এবং শেষ দুটোই আছে, এটা হচ্ছে পিরিয়ড অফ টাইম। পয়েন্ট অফ টাইম মানে হচ্ছে যে এর শুধুমাত্র শুরু পাবে, শেষ পাবে না, চলতেই থাকবে। মানে কোনো কাজ আগে শুরু হয়েছে এখনো চলমান অবস্থায় রয়েছে, এমন যদি হয় এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয় তাহলে সেক্ষেত্রে সিন্স বসাতে হবে। তাহলে পিরিয়ড অফ টাইম বোঝা গেল, 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে, 1 ঘন্টা ধরে পড়ছে, 10 মিনিট ধরে ভাত খাচ্ছে। আচ্ছা, তাহলে এই যে 10 মিনিট ধরে ভাত খাচ্ছি বলা হয়েছে, তাহলে ওর 10 মিনিট আগে শুরু হয়েছে। কিন্তু যদি বলা হয় সে সকাল থেকে পড়ছে, আচ্ছা সকালে শুরু করেছে মানে পয়েন্ট অফ টাইম রয়েছে সকাল, শেষ আছে। এবার কতক্ষণ হলো, 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা আমরা অনুমান করতে পারবো না। সকাল থেকে পড়ছে মানে রাত্রিবেলা যদি বলি অনেকক্ষণ হয়ে গেছে, 10টার সময় যদি বলি, বিভিন্ন সময় বলা যাবে আর কি। তাহলে এটা শুধুমাত্র পয়েন্ট অফ টাইম রয়েছে, বাট এর কোনো পিরিয়ড অফ টাইম নেই। সুতরাং আমরা এখানে কি লিখবো, যেহেতু 2 ঘন্টা ধরে বলেছে মানে পিরিয়ড অফ টাইম রয়েছে 2 আওয়ার্স, তাই এখানে ফর হবে। নেক্সট চলে, সি ইজ ফন্ড, ফন্ড এর পরে হয় অফ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফন্ড অফ। মিউজিক এন্ড ফেমাস ফর, ফেমাস ফর কিসের জন্য বিখ্যাত বলছে, ফেমাস ফর হার সুইট ভয়েস। নেক্সট, as soon as the train arrive the passengers got down, এটা আমি আলাদাভাবে লিখে বোঝাচ্ছি, যারা জানো তারাও দেখবে, যারা জানো না তারাও দেখবে, কারণ কয়েকটা আলাদা আলাদা জিনিসগুলো বলবো, শুনে নেবে। তাহলে as soon as রয়েছে আর আমাদের এখানে বলা হয়েছে ইউজ নো সুনার, ইউজ নো সুনার বলেছে। তাহলে as soon as যদি থাকে, আমরা জানি যে as soon as থাকলে নো সুনার দিয়ে সাধারণত শুরু করতে হয়। তাহলে নো সুনার হ্যাড, তারপরে সাবজেক্ট কি রয়েছে, দ্য ট্রেন, হ্যাড দ্য ট্রেন অ্যারাইভড। আচ্ছা, এখানে অ্যারাইভড লিখলাম, খেয়াল রাখবে যখন হ্যাড দিবে তখন ভার্বের 3 নম্বর ফর্ম হয়, মানে থার্ড ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট পার্টিসিপলে রয়েছে। এবং যেখানে কমা থাকে সেই কমাটা তুলে দিয়ে দেন লিখতে হয়, দেন দ্য প্যাসেঞ্জার্স গট ডাউন, গট ডাউন। চলো এটা বুঝো আর একটু। এখানে বলেছে নো সুনার হ্যাড, তাহলে নো সুনার দিয়ে যদি শুরু করো তাহলে কি করতে হবে, নো সুনার হ্যাড সাবজেক্ট, যে সাবজেক্ট দেখে দেখে লিখতে থাকবে। ভার্ব রয়েছে, আমরা জানি যে কোন সেন্টেন্সে হ্যাভ ভার্ব থাকলে মেইন ভার্ব হয় পাস্ট পার্টিসিপলে, তাই পাস্ট পার্টিসিপল করলাম। সরি, এখানে দেয়ান লিখতে গিয়ে দ্যাট লেখা হয়ে গেছে, এবং কমা তুলে দিয়ে দেয়ান লিখতে হয়, তারপরে যা কিছু আছে বসে নিতে হয়। এটা অন্যভাবেও লেখা যাবে, কিভাবে লেখা যাবে, নো সুনার ডিড দিয়ে লেখা যাবে। তাহলে নো সুনার ডিড। আচ্ছা, তাহলে এবার নো সুনার ডিড দিলাম, সাবজেক্ট কি আছে, যা আছে লিখছি, দ্য ট্রেন। কোন সেন্টেন্সে যদি ডু ভার্ব থাকে তাহলে সেই সেন্টেন্সের মেন ভার্ব সাধারণত প্রেজেন্ট ফর্মেই থাকে বা বেস ফর্মে থাকে, তাহলে এটা প্রেজেন্ট ফর্ম হচ্ছে অ্যারাইভ, তারপরে কমা তুলে দিয়ে দেন, এটা থেকে লিখছি কিন্তু দেখো, as soon as এর জায়গায় দিলাম নো সুনার ডিড, সাবজেক্ট দ্য ট্রেন, ট্রেন লিখলাম। অ্যারাইভড ছিল পাস্ট ফর্মে, যেহেতু ডিড লিখেছি তাই প্রেজেন্ট ফর্ম, কমা তুলে দিয়ে দেন দ্য প্যাসেঞ্জার্স গট ডাউন, প্যাসেঞ্জার্স গট ডাউন। এখনো শেষ হয়নি এটা, এই দুটো হয়ে গেল। আচ্ছা, এবার তোমাদেরকে as soon as দিয়ে পরীক্ষক এমন ভাবে পরীক্ষা করতে পারে যে হয়তো পরীক্ষার প্রশ্নপত্র দেখে বাড়ি চলে আসবে, ব্র্যাকেটের মধ্যে লিখতে পারে যে টার্ন ইনটু আ কম্পারেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রিতে পরিণত করা। তাহলে এর কম্পারেটিভ ডিগ্রি কি হবে, এই যে কম্পারেটিভ ডিগ্রি লেখাই আছে, সুন এটা পজিটিভ, as soon as এটা হচ্ছে পজিটিভ, এর কম্পারেটিভ ডিগ্রিটা হচ্ছে নো সুনার। এই যে নো সুনার লেখা আছে, নো সুনার হ্যাড দিয়েও অ্যান্সার করতে পারে, নো সুনার ডিড দিয়েও অ্যান্সার করতে পারে, এটা কম্পারেটিভও হয়ে গেছে অলরেডি।
এটাকে আবার ইউজ নো সুনার বা বিগিন নো সুনার হ্যাড নো সুনার ডিড এগুলো লিখতে পারে। তাছাড়াও বলতে পারে ব্র্যাকেটের মধ্যে এখানে বলতে পারে ইউজ স্কার্সলি হোয়েন, স্কার্সলি হোয়েন লিখতে পারে এখানে ইউজ হার্ডলি হোয়েন। আমি লিখে দিচ্ছি এখানে, দেখো কিভাবে হবে। তাহলে যখন হার্ডলি হোয়েন বলবে তখন আমরা ওই একই ভাবে শুরু করব। তাহলে হার্ডলি হ্যাড, আচ্ছা তাহলে দেখো আবার এখান থেকে বুঝে যাচ্ছি। অ্যাজ সুন অ্যাজ এর জায়গায় কি করব, হার্ডলি হ্যাড, সাবজেক্ট কি আছে, দ্য ট্রেন। তাহলে হার্ডলি হ্যাড দ্য ট্রেন, হ্যাড দিয়েছি তাই মেন ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম সেম থেকেই যাচ্ছে ওখানে। অ্যারাইভড, অ্যারাইভড হয়ে গেল, অ্যারাইভড। এই যে কমা রয়েছে এই কমার জায়গাতে আর ধ্যান দিবে না, নইলে ভুল হয়ে যাবে। যখন হার্ডলি লিখবে, যখন স্কার্সলি লিখবে তখন কমা তুলে দিয়ে হোয়েন লিখতে হবে। তাহলে এখানে হবে হোয়েন, তারপরে বাকি যা আছে দ্য প্যাসেঞ্জার্স গট ডাউন, গট ডাউন। ঠিক একইভাবে যদি আমাদের এবার স্কার্সলি হোয়েন দিয়ে লিখতে বলে, দেখো আবারও বলছি, as soon as the train arrived, the passengers got down, ব্র্যাকেটে লিখেছে scarcely when, use scarcely when। অথবা বলতে পারে begin with scarcely, তখন কি করব আমরা scarcely দিয়ে শুরু করব, scarcely তারপরে কি had, তাহলে scarcely had দিলাম, তারপরে সাবজেক্ট দা ট্রেন আছে, দা ট্রেন লিখলাম, দা ট্রেন। arrived থার্ড ফর্ম, arrived কমা তুলে দিয়ে কি হবে তাহলে when the passengers got down। হয়ে গেল আমাদের আজকের পুরো সেটের অ্যান্সার। নেক্সট ডে 5, তারপরে 6 এরকম চলবে। আর খেয়াল রাখবে যে যতগুলো সেট এগোতে থাকবে প্রশ্নের মান আস্তে আস্তে ডিফিকাল্ট হবে।